হুম। আপনাদের সবার মিড টার্ম পরীক্ষা কেমন হয়েছে? স্যার হচ্ছে আর কি মোটামুটি। স্যার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মানে কোশ্চেন সহজ ছিল? গতকালকেরটা। নাকি ফাইনাল পরীক্ষার থেকে সহজ মনে হয়েছে? জি স্যার, ফাইনালের থেকে একটু সহজই মনে হয়েছে আর কি। আচ্ছা ফাইনালে তো স্যার ফার্স্ট টাইম ছিল, ওই জন্য একটু নার্ভাসনেস আরো বেশি কাজ করতো একটু। আচ্ছা, আপনারা এবার অ্যাসাইনমেন্টটা কোথায় জমা দিয়েছেন? গুগল ক্লাসরুমে নাকি ইমেল করে? স্যার গুগল ক্লাসরুমে। সমস্যা হয়নি তো কারো? না গুগল না ক্লাসরুমে জমা স্যার। দিতে? আচ্ছা, ভালো হইতেছে, আপনাদের একটা প্র্যাকটিস হইতেছে। এই সেমিস্টারে আশা করি আর কোনো সমস্যা হবে না। আপনাদের তো মনে হয় সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে, মানে অন সেপ্টেম্বর থেকে। সাইটে। অন সাইটে, হ্যাঁ। ও, আর বেশি দিন তাইলে বাকি নেই। তাইলে তো স্যার ভালোই হয়। এরকম অনলাইনে ক্লাস করে স্যার ক্লাসের বোঝা যায় না আর কি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিন্তু আপনাদের তো কিন্তু সকাল সকাল ইউনিভার্সিটিতে আসাটাও তো অনেক ঝামেলা একটা। আমি জানি না আপনাদের বাসা কোথায়। আমার বাসা অনেক দূরে। তো আমার ইউনিভার্সিটিতে আসতে আসতে ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় লাগে প্রতিদিন। রাফিউল কি আসছেন? আপনাদের যে স্যার এটা সিনিয়র? কি শিওর যে সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস খুলে হ্যাঁ, দিবে? মোটামুটি সিওর। আগেও শুরু হইতে পারে। তবে সেপ্টেম্বর মোটামুটি কনফার্ম বলতে পারেন। আমি 90% সিওর আরকি। তোর মাদ্রাসাগুলো তো অলরেডি খুলে দিছে 12 তারিখে, গত 12 তারিখে। আমাদের হয়তো আগস্টে শুরু হতে পারে। অগস্টে শুরু হওয়ার চান্স আছে। আমি কালকে মনে হয় একটা নিউজ দেখছিলাম। জানি না নিউজটা কি ফেক নাকি সত্যি। বলছিল যে এই মানে ঈদের পর থেকেই শুরু হয়ে যাবে। ঈদের পর থেকে খুলবে। ঈদের ছুটির পর থেকে। হতে পারে স্যার, কারণ মাদ্রাসা যখন খুলে দিচ্ছে তাহলে তো ভার্সিটি গুলো খুলে দিতে পারে, সকল শিক্ষা প্রতিষ্ঠান। তো মাদ্রাসা তো আসলে অনেকগুলো। অনেক জরুরি। মানে মাদ্রাসা তো জরুরি কেন? কারণ মাদ্রাসাতে তো অনেক স্টুডেন্ট খায় প্লাস থাকে। সো ওইটা অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই সেন্সে যে গরিব যেই স্টুডেন্ট গুলো ওরা তো থাকা খাওয়ার জায়গা থাকে না। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়। তো ওইটা খুলে দেওয়াটা জরুরি। কিন্তু আপনার ইউনিভার্সিটি তো ওরকম জরুরি না। তো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এগুলো খুলবে নাকি আমি ঠিক শিওর না। তবে আমি কালকে একটা নিউজ দেখছিলাম। আপনারা একটু এটা সত্যতা যাচাই করেন যে মানে ঈদের পরে খোলার কোনো চান্স আছে নাকি? আচ্ছা। চলেন তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে যেহেতু আমরা লেট করে স্টার্ট করছি। আপনাদের কি এই টাইমটাতে ক্লাস স্টার্ট করলে বেশি সুবিধা হয় 11:30টার তুলনায়? জি স্যার, একটু ভালোই হয়, কারণ একটু ব্রেক পাওয়া যায়। 11:30 পর্যন্ত ক্লাস থাকে, তারপরে 11:30 থেকে আবার ক্লাস শুরু করতে হয়। তাহলে আমরা 12টা থেকে সোয়া 1টা পর্যন্তই করি প্রতিদিন। ওকে কারণ স্যার, নো আমাদের এখন প্রবলেম। আবার নতুন করে মানে আমাদের এই বিডিরেন মানে যাদের কাছ থেকে আমরা জুম অ্যাকাউন্টটা ভাড়া করি, ওরা এমন একটা সিস্টেম করে দিছে এখন যে আমাদেরকে প্রতিদিনের ক্লাসের শিডিউল আগের দিন করতে হবে। মানে প্রতিদিন ক্লাসের জন্য আপনি একটা নতুন লিংক পাবেন। বুঝতে পারছেন? মানে আগে যেমন একটা নির্দিষ্ট লিংকে ক্লিক করলেই আপনি আপনাদের ক্লাসরুমে চলে আসতে পারতেন। এখন আর সেটার কোনো সুবিধা নাই। এখন আমাদেরকে প্রতিদিন নতুন একটা করে আইডি জেনারেট করতে হবে। নতুন একটা লিংক জেনারেট করতে হবে আরকি। সো আপনারা সবসময় গুগল ক্লাসরুমে জয়েন করার আগে গুগল ক্লাসরুমে নজর রাখবেন যে আমি লিংকটা পোস্ট করে দিব আগের দিন। সো আপনারা ওই লিংকটাতে ক্লিক করেই ঢুকবেন। আগের লিংকটাতে ক্লিক করলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? আমি নতুন যে লিংকটা দিব শুধুমাত্র ওই লিংকটাতে ক্লিক করেই আপনারা ঢুকতে পারবেন। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটা আপনাদের জন্য এক্সট্রা একটা হ্যাসেল। কিন্তু আপনারা এই ব্যাপারটাতে সতর্ক থাকবেন যে পুরানো লিংকে ঢুকে বসে থাকবেন না। লাভ নেই কিন্তু তাহলে। আপনাকে প্রতিদিনের আপডেটেড ঢোকাও লিংকটাতে যায় ক্লিক না করতে হবে। স্যার, ওইখানে পাসওয়ার্ড চায়, চাইলেও তো ঢুকতে পারবে না। না, আমি অনেকগুলো লিংকই আছে আপনার পাসওয়ার্ড নেই। বুঝতে পারছেন? সো আমি জানি না কি হবে। আমি আসলে এই ১ম আমি ইউজ করতেছি এই সার্ভিসটা। সো আমার আইডিয়া নেই কি হবে। তো আপনারা একটু সতর্ক থাকেন। আমি চেষ্টা করব যে পুরানো পোস্টটা ডিলিট করে দিয়ে প্রতিদিনই নতুন পোস্ট করার জন্য। যাতে আপনারা কনফিউজ না হয়ে যান। কিন্তু আপনারা একটু সতর্ক থাকেন যাতে আপনারা নতুন লিংকটাতে ক্লিক করে প্রতিদিনের ক্লাসে জয়েন করেন। ঠিক আছে? আর এখন থেকে আমরা প্রতিদিন ক্লাস তাহলে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্তই করব। আমি ওইভাবেই বিডিরেনে শিডিউল করব।
ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা স্যার। শুরু করি, চলেন। আহ, আমরা গত ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করতেছিলাম যে ইউনিট ইম্পালস ফাংশনের কিছু বৈশিষ্ট্য আমাদের অঙ্ক করার জন্য জানা থাকা প্রয়োজন। সেই বৈশিষ্ট্যগুলো আমরা গত ক্লাসে দেখার চেষ্টা করতেছিলাম, যেহেতু গত ক্লাসে আমরা কোনো লেকচার কন্ডাক্ট করি নাই। তো ওইখান থেকেই আমরা আবার আজকে পড়া শুরু করব যে ইউনিট ইম্পালস ফাংশন কাকে বলে এবং ইউনিট ইম্পালস ফাংশনের প্রপার্টি কি কি। তো আপনারা যতটুকু মনে করতে পারেন যে ইউনিট ইম্পালস ফাংশন সম্পর্কে আমি বলছিলাম যে এটা খুব কম সময়ের জন্য অ্যাক্টিভ থাকবে এবং এটার অ্যামপ্লিটিউডটা অলমোস্ট ইনফিনিটির কাছাকাছি হবে। তো ওই জিনিসটাকে আমরা আরেকটা নামে ডাকি, যেটা হলো কি ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে ডিরাক ডেল্টা ফাংশনের ডিরাক ডেল্টা ফাংশনের হিস্টোরি আপনারা ইন্টারনেট থেকে জেনে নিতে পারেন। এটা মোটামুটি ফেমাস একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। সো ডেল্টা যে ফাংশনটা আছে, এই ডেল্টা যে সিগন্যালটা আছে, ওই ডেল্টা সিগন্যালটাকে আমরা এই সিম্বল দিয়ে প্রকাশ করি। আপনারা ডান পাশে ছবির মধ্যে যেটা দেখতে পারতেছেন, ছোট হাতের ডেল্টা আর ব্র্যাকেটের মধ্যে টি, ফাংশনের কন্টিনিউয়াস ফাংশনের টি। সো এখানে ছবিটা দেখলে আপনারা ডেল্টা টির অ্যামপ্লিটিউড এবং পজিশনটা সম্পর্কে আইডিয়া করতে পারবেন যে ডেল্টা টিটা এখানে খুব ছোট সময়ের জন্য অ্যাক্টিভ থাকতেছে, সময়টা অলমোস্ট জিরোর কাছাকাছি কিন্তু পুরোপুরি জিরো না। আর এখানে যে তীর চিহ্নটা দেখতেছেন ওয়াই অ্যাক্সিসে, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা অলমোস্ট ইনফিনিটির কাছাকাছি। মানে আপনি যদি এক্সিসটা প্রলং করেন, উপরের দিকে বাড়ান, তারপরেও এটার অ্যামপ্লিটিউড খুঁজে পাওয়া যাবে না, মানে অনেক উপরে এটার অ্যামপ্লিটিউড। এখন আমরা যদি এটাকে মানে নরমাল ফাংশনের সঙ্গে এটার কোনো অপারেশন করতে যাই, মনে করেন এক্সটি আপনার একটা ফাংশন আছে। জেনারেলি ডেল্টা টি ফাংশনটা আমরা যেটা করি যে ডেল্টা টি ফাংশনটার সঙ্গে আমরা এক্সটি একটা ফাংশনকে আইদার গুণ করি বা কনভলিউশন করি বা যোগ করি বা ভাগ করি, কিছু একটা করি। মানে ডেল্টা টি হলে কি আমার একটা ইউনিট কোয়ান্টিটি, বুঝতে পারছেন? এই জন্য আমরা এটার নাম দিই হলে কি এটা একটা ইউনিট ইম্পালস ফাংশন, এটা একটা ইউনিট কোয়ান্টিটি আমার। এটার সঙ্গে অন্য কোনো একটা ফাংশনকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে বিভিন্ন অপারেশন বা বিভিন্ন ইন্টারপ্রিটেশন করি আমরা। সো ডেল্টা টি ফাংশনের সঙ্গে যদি আপনি একটা এক্সটি ফাংশনকে ইন্টিগ্রেট করেন, তাহলে মানে যেই পয়েন্টে ডেল্টা টি ফাংশনটা আপনার কাজ করতেছে, শুধুমাত্র ওই পয়েন্টে আপনার এক্সটির যে ভ্যালুটা, ওই ভ্যালুটা আপনি পাবেন। এই জিনিসটা আসলে শুনতে যতটা কঠিন বোঝায়, আমার মনে হয় একে দেখালে আরেকটু সহজ হবে আপনাদের জন্য। মনে করেন এরকম একটা ডেল্টা টি ফাংশন আছে আপনার কাছে, যেটা শুধুমাত্র জিরো পয়েন্টে আপনার কাজ করতেছে। আপনার কাছে আরেকটা এক্সটি ফাংশন আছে। এক্সটি ফাংশনটা মনে করেন এরকম একটা অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? এটা হলো কি আপনার এক্সটি, এই অ্যাক্সিসটা হলো কি এক্সটি, মানে হলো কি আপনার সিগন্যালের যে অ্যাক্সিসটা, আর এটা হলো কি আমার টি, ঠিক আছে? এখন আমি যদি এই এই সিগন্যালটাকে এই সিগন্যালটার সাথে রেসপেক্টে যদি আমি করি, ইন্টিগ্রেট করি, তাহলে আমি কি রেজাল্টটা পাবো দেখেন। তাহলে আমি রেজাল্টটা পাবো ডেল্টা টি শুধুমাত্র এই জিরো পয়েন্টটাতে কাজ করতেছে। সো এক্সটির জিরোর যে ভ্যালুটা, এক্সটির যে জিরোর যে ভ্যালুটা, ওই ভ্যালুটাই আমরা আলটিমেটলি পাবো, মানে এই পয়েন্টের ভ্যালুটা। সো এই দুটাকে আপনি যদি গুণ করেন, এই দুটাকে যদি আপনি গুণ করেন, তাহলে আলটিমেটলি আপনি কি পাবেন? আলটিমেটলি পাবেন শুধু এই পয়েন্টে এতটুকু পর্যন্ত আপনার অ্যামপ্লিটিউড। মনে করেন এটার অ্যামপ্লিটিউডটা ছিল এ, এই পয়েন্টে আপনার অ্যামপ্লিটিউডটা ছিল এ। তাহলে নতুন যে সিগন্যালটা হবে আমার, এই সিগন্যালটার এখানে কি পাবেন? আপনি এ পাবেন। কারণ ডেল্টা টির যে প্রপার্টি, ডেল্টা টির প্রপার্টি থেকে আমরা জানি যে শুধুমাত্র যেই পয়েন্টে ও কাজ করতেছে, এই পয়েন্টে ওর ইনফিনিট অ্যামপ্লিটিউড, আর বাকি সব জায়গাতে ওর অ্যামপ্লিটিউড জিরো, কোনো কিচ্ছু নেই। সো জিরোর সঙ্গে আপনি যদি কোনো কিছু গুণ করেন, এই পয়েন্টটা যদি গুণ করেন এটা জিরো হয়ে যাবে, এই পয়েন্টটা যদি গুণ করেন জিরো হয়ে যাবে, এই পয়েন্টটা গুণ করলে জিরো হয়ে যাবে, সব জিরো। শুধুমাত্র যেই পয়েন্টে আপনার ইউনিট ইম্পালসটা আছে, ওই পয়েন্টের আপনার ভ্যালুটা পাবেন, বুঝতে পারছেন? তার মানে আপনার যদি একটা ইউনিট ইম্পালসের বদলে নাম্বার অফ ইউনিট ইম্পালস থাকে, নাম্বার অফ ইউনিট ইম্পালস থাকলো, মনে করেন একই সঙ্গে আপনার 4টা ইউনিট ইম্পালস আসলো, এটার ফলাফল কি হবে কেউ বলতে পারবেন আমাকে? যদি 4টা ইউনিট ইম্পালস আসে, তাহলে যেহেতু অ্যামপ্লিটিউড এগুলো জিরো, তাহলে ওখানে তো কোনো ফলাফলই পাওয়া যাবে না। কোনটার অ্যামপ্লিটিউড জিরো? আমরা যে সিগন্যালটাকে হিসেব করছি, সেখানে তো আমরা দেখাচ্ছি যে ওই যে আমরা শুধুমাত্র যে জিরো লাইন আছে সেখানে শুধু একটা অ্যামপ্লিটিউড পাচ্ছি, বাকিগুলো সব জায়গাতে অ্যামপ্লিটিউড জিরো। তো দেন আমরা হ্যাঁ, যখন আরো
আরো কিছু হচ্ছে সিগন্যালস নিচ্ছি, তাহলে সেখানে যেই আমরা ৩টা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, এগুলোর ক্ষেত্রেও তো স্যার অ্যামপ্লিটিউড 0 হওয়ার কথা, কারণ এগুলো 0 লাইনে না। না, কিন্তু মনে করুন এখানে তো একটা ডেল্টা টি আছে যেটা হলো কি আপনার একদম অরিজিনে অ্যাক্টিভ আছে, তাই না? আপনার তো এমন ডেল্টা টিও থাকতে পারে যেটাকে আমরা লিখতে পারি ডেল্টা টি মাইনাস টি নট। তার মানে কি? এটা হলে কি আমরা টি নট পরিমাণ ডিলে করে দিছি একটা ডেল্টা টিকে, তাই না? আমরা কোনো কিছুকে যখন ডিলে করে দিই তখন ওটা বাম থেকে ডানে সরে যায়। জি স্যার। তাহলে মনে করুন আমার কাছে একটা আছে ডেল্টা টি মাইনাস টি ওয়ান, ডেল্টা টি মাইনাস টি টু, ডেল্টা টি মাইনাস টি থ্রি। মানে কি ওই ডেল্টাগুলোকে আমরা টি ওয়ান, টি টু বা টি থ্রি পরিমাণ ডিলে করে দিছি। স্টিল ওটার অ্যামপ্লিটিউড তো ইনফিনিটি, তাই না? মানে টি ওয়ান পয়েন্টে ওটার অ্যামপ্লিটিউড ইনফিনিটি, টি টু পয়েন্টে ওটার অ্যামপ্লিটিউড ইনফিনিটি, টি থ্রি পয়েন্টে ওটার অ্যামপ্লিটিউড ইনফিনিটি। আপনারা তো ডিলে বা অ্যাডভান্স কিভাবে কাজ করে এটা তো গত ক্লাসগুলো থেকে শিখতে পারছেন। সো মনে করেন আপনার একই সঙ্গে 4টা ডেল্টা টি আছে। আমার একটা ডেল্টা টির বদলে 4টা ডেল্টা টি আছে। এখন ফলাফল কি হবে? তাহলে স্যার আমরা 4টা অ্যামপ্লিটিউড পাবো? শুধুমাত্র মানে আমি যদি এই সিগন্যালটার সঙ্গে এই সিগন্যালটা গুণ করে দিই, তাহলে এটার ফলাফল কি হবে? আমি যদি মনে করেন সবগুলো ক্লিয়ার করে দিই। এই 2টা সিগন্যালকে গুণ করলাম, তাহলে এটার ফলাফল কি হবে? তাহলে আমাদের ফলাফল হবে আমাদের 0 পয়েন্টে যে অ্যামপ্লিটিউডটা ছিল ওইটা আমরা পাবো। T1 পয়েন্টে যে অ্যামপ্লিটিউডটা ছিল ওইটা আমরা পাবো। T2 তে যে অ্যামপ্লিটিউডটা ছিল ওইটা আমরা পাবো। T3 তে যে অ্যামপ্লিটিউড ছিল ওইটা আমরা পাবো। তাই না? তার মানে কি হবে? আমাদের এরকম কতগুলো ডিসক্রিট সিগন্যালস হবে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে আপনারা কি মোটামুটি আইডিয়া করতে পারতেছেন যে ডেল্টা সিগন্যালটার সিগনিফিকেন্স কি? এটা কন্টিনিউয়াস সিগন্যালকে ডিসক্রিটে ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, আপনারা পরবর্তীতে যখন কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে ট্রান্সফরমেশন দেখবেন, তখন দেখবেন যে এই ট্রান্সফরমেশনটা আমরা ডেল্টার রেসপেক্টে পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করি। বুঝতে পারছেন? মানে আপাতত আপনারা জাস্ট ডেল্টা ফাংশনটার সঙ্গে নিজেদেরকে রিলেট করার চেষ্টা করেন যে এই ডেল্টা ফাংশনটার বা ডেল্টা সিগন্যালটার আমাদের জীবনে কাজটা কি বা এটার প্রয়োজনটা কি বা এটার কি কি প্রপার্টি আছে। এই জিনিসটার সঙ্গে আপনি যখন রিলেট করতে পারবেন, মানে আপনি যখন জানবেন যে এটার প্রয়োজনীয়তা কি, এটার কাজ কি, যখন জানবেন তখন দেখবেন যে এই জিনিসটা বোঝাটা আরো সহজ হয়ে যাবে কোনো কিছুর সঙ্গে যখন আপনি রিলেট করতে পারবেন। তাহলে ডেল্টার কিছু পার্টিকুলার প্রপার্টি আছে যেগুলো আমাদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই চারটা আপনি মোটামুটি মুখস্থর মতো করে ফেলবেন। মুখস্থ করে ফেললে আপনার কি সুবিধা হবে? পরীক্ষাতে আপনি যখন কোনো অঙ্ক করতে যাবেন, মানে মেইনলি আপনাদের উদ্দেশ্য তো হলো কি পরীক্ষাতে ভালো রেজাল্ট করা। সো আপনাদের প্রপার্টি গুলো যদি মুখস্থ থাকে বা প্রপার্টি গুলো যদি সবসময় মনে থাকে, আপনি পরীক্ষার সময় যে কোনো অঙ্ক দেখলে বুঝে ফেলবেন যে ওই অঙ্কটার মধ্যে কি ট্রিক করা হয়েছে বা আপনাকে কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে। এই জন্য যেকোনো জায়গাতে আপনি যখন দেখবেন যে কোনো পার্টিকুলার একটা ফাংশন বা কোনো পার্টিকুলার একটা সিগন্যালের প্রপার্টি দেওয়া আছে, আপনাকে অবশ্যই জানবেন যে ওই প্রপার্টি গুলো আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে, কারণ অঙ্কের সময় ওই প্রপার্টি গুলো কাজে আসবে আপনাদের। সো একদম যদি জিরোতে অরিজিনে যদি আপনি ডেল্টার অ্যামপ্লিটিউড মাপেন বা ডেল্টার ফাংশন যেটা আছে এই ফাংশনটার মানটা যদি আপনি জানেন, এই মানটা কি পরিমাণ আসবে আমরা অলরেডি জানি, সেই মানটা আসবে ইনফিনিটি। মানে যেই পয়েন্টে ডেল্টাটা কাজ করতেছে ওই পয়েন্টে আপনি যদি এটার সিগন্যালটার মানটা জানতে চান, ভ্যালুটা জানতে চান, ওই ভ্যালুটা আসবে ইনফিনিটি। এখন কোনো একটা ডেল্টা যদি আপনার জিরোতে কাজ করে, তাহলে ঠিক 0 পয়েন্টে, মানে এটা যদি ডেল্টা টি হয় তাহলে ঠিক 0 পয়েন্টে এটার ভ্যালু হবে হলে গিয়ে ইনফিনিটি। ওয়ারাস আপনি মনে করেন একটা ডেল্টা টি আছে, যে ডেল্টা টিটা কাজ করতেছে টি নট পয়েন্টে, ধরলাম যে এটা আসলে কি টি নট পয়েন্ট। এখন আমি যদি সিগন্যালটাকে তখন লিখবো হলে কি ডেল্টা টি মাইনাস টি নট, যেহেতু আমরা টি নট পরিমাণ ওটাকে ডিলে করে দিছি, তাই না? তাহলে টি নট পয়েন্টে এটার অ্যামপ্লিটিউড কত হবে বলেন তো? 0 হবে স্যার। ইনফিনিটি, স্টিল ইনফিনিটি, কারণ আমরা তো সিগন্যালটাকে ডিলে করে দিছি। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো সিগন্যালটাকে ডিলে করে দিছি। এখানে ডেল্টা টি 0 কেন লিখছে? কারণ এটা 0 পয়েন্টে মানে টি পয়েন্টে ও কাজ করতেছে। কিন্তু মনে করেন আমার একটা সিগন্যাল আছে ডেল্টা টি মাইনাস টি নট, তাহলে ও ইনফিনিটি কি জিরোতেই হবে? ও তো জিরোতে ইনফিনিটি হবে না, ও তখন ইনফিনিটি হবে টি নট পয়েন্টে যায়, তাই না? বুঝতে পারছেন? সো আমরা যখন ডেল্টার অ্যামপ্লিটিউডটা দেখবো, অ্যামপ্লিটিউডটা মাপার আগে আমরা দেখে নিব যে এটার অরিজিনটা কোথায় বা ও কোথায় কাজ করতেছে। সো ও যদি জিরোতে কাজ করে তখন ওর ইনফিনিট অ্যামপ্লিটিউডটা আমরা পাবো জিরোতে। ও যদি টি নট পয়েন্টে কাজ করে আমরা ওর ইনফিনিট অ্যামপ্লিটিউডটা পাবো ওই সার্টেন পয়েন্টে যেখানে আমরা ওকে ডিলে করছি বা অ্যাডভান্স করছি। সবার কাছে কি এই জিনিসটা ক্লিয়ার নাকি কারো কোনো কোশ্চেন আছে? নাই। তারপরে 2 নম্বর প্রপার্টিটা দেখেন। 2 নম্বর প্রপার্টিটা হলো কি ডেল্টা টি টার অরিজিন যেখানে এইটা বাদে
বাকি যত জায়গাতে আছে সব জায়গাতে এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত? 0। 0। যেই জায়গাতে কাজ করতেছে সব জায়গায় সবসময় মনে রাখবেন যে যেই পয়েন্টটাতে ও কাজ করতেছে ওই পয়েন্টটা বাদে বাকি সব জায়গায় এটার অ্যামপ্লিটিউড 0। এবং এটা দেখবেন পরবর্তীতে আপনাদের অঙ্কের ক্ষেত্রে অনেক অঙ্ক আপনাদের করাই লাগবে না। বিশাল বড় একটা অঙ্ক দেওয়া আছে কিন্তু অঙ্কটার উত্তর জাস্ট আপনি এক লাইনে 0 লিখে দিলেই পুরো ফুল মার্কস। কারণ কি? কারণ অঙ্কটার যে লিমিট ওই লিমিটটা দেওয়া হয়েছে আপনার যেই পয়েন্টে কাজ করতেছে এই পয়েন্টের অনেক বাইরে। বুঝতে পারছেন? সো আপনি ডাইরেক্ট যদি 0 লিখে দেন কোনো সমস্যা নাই। খুবই ভালো কথা। এরপরে ৩ নম্বর প্রপার্টিটাকে দেখেন। ৩ নম্বর প্রপার্টিটা হলো গিয়ে আসলে মানে ডেল্টা ফাংশনের সবচেয়ে ওয়েল নোন বা সবচেয়ে পপুলার প্রপার্টি। যেটা হলো গিয়ে একটা ডেল্টা টি ফাংশনের আপনি যদি এরিয়া মেজার করেন, মানে ইন্টিগ্রেশন মানে গত ক্লাসেও আপনাদেরকে বলছিলাম যে কোন একটা সিগন্যালকে বা কোন একটা ফাংশনকে আপনি যদি ইন্টিগ্রেশন করেন বেসিক্যালি যেটা বোঝায় যে ওই সিগন্যালটার আন্ডারে যে এরিয়াটা আছে ওই এরিয়াটা আপনি মেজার করতেছেন। কোন একটা সাইন ওয়েভের যদি আপনি ইন্টিগ্রেশন করেন এটার মানে হলো গিয়ে সাইনের আন্ডারে যে এরিয়াটা আছে ওই এরিয়াটা আপনি মেজার করতেছেন। যেই জন্য আমি বলছিলাম যে কোনো কিছু মিটারকে আপনি যদি ইন্টিগ্রেট করেন এটার ইন্টিগ্রেশনের ফলাফল আমরা কি পাই? মিটার স্কোয়ার। জানেন তো এই জিনিসটা সবাই, তাই না? যে মিটারকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা মিটার স্কোয়ার পাই। তার মানে আপনার কাছে যদি এরকম একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যদি একটা সার্কেল থাকে আপনি যদি সার্কেলটাকে ইন্টিগ্রেট করেন, ইন্টিগ্রেট করলে আপনি পাবেন হলো গিয়ে সার্কেলটার সারফেস এরিয়া। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। তাহলে আমরা যদি একটা ডেল্টা টি কে যদি ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত একটা ডেল্টা টি ফাংশনকে আমি যদি ইন্টিগ্রেট করি, ডেল্টা টি ফাংশনটা কিরকম? যেটার অ্যামপ্লিটিউড ইনফিনিটি আর যেটার এই সাইডের উইথ যেটা প্রস্থ হলো অলমোস্ট জিরোর কাছাকাছি। ওটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে এই সাইডে মাইনাস ইনফিনিটি এই সাইডে প্লাস ইনফিনিটি, এখানে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটার ফলাফল এটা সারফেস এরিয়া আমরা পাবো 1। সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে এটা খুবই পপুলার একটা প্রপার্টি। একটা ডেল্টা ফাংশনকে যদি আপনি ইন্টিগ্রেট করেন তাহলে এটার রেজাল্ট সবসময় আসবে 1। বুঝতে পারছেন? তো এইটা আমরা পরের স্লাইডে দেখবো যে এটার ইটা কি, গ্রাফিক্যালি আমরা এই জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা গেল ৩ নম্বর প্রপার্টি। ৪ নম্বর প্রপার্টি হলো কি ডেল্টা টি সবসময় একটা ইভেন ফাংশন। এটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটা আপনি এখান থেকে দেখেই বুঝতে পারতেছেন যে ডেল্টা টি এর মান যত ডেল্টা মাইনাস টি এর মানও তত। বুঝতে পারছেন সবাই? স্যার লাস্টটা বুঝি নাই, 4 নাম্বারটা। ৪ নম্বরটা বুঝেননি? আপনার যদি মানে অরিজিনে যদি একটা ডেল্টা টি ফাংশন কাজ করে, এই যে ডেল্টা টি তো একটা ইভেন ফাংশন, তাই না? মানে ডেল্টা টি এর মানও যা মাইনাস টি এর মানও তা। ওকে, জাস্ট ফাংশনটাকে কি আমরা শুধু ডিলে করব? না ডিলে করবেন কেন? রিভার্স করতেছেন আর কি। মানে আপনি যদি ওকে। ফাংশনটাকে রিভার্স করেন একই রেজাল্টই পাবেন। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই যে আমরা একটু আগে যে থার্ড যে প্রপার্টিটা পড়লাম যে এই প্রপার্টিটা অনেক ইম্পর্টেন্ট, সেই প্রপার্টিটার এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। দেখেন এখানে গ্রাফিক্যাল, আমরা ফার্স্টে ছবিটাতে আসি, এই জিনিসগুলোতে লেখাগুলোতে পড়ে যাই, ফার্স্টে ছবিটাতে আসি। ছবিটাতে দেখেন এগুলোও কিন্তু আপনি বলতে পারেন যে বাই ডেফিনেশন এগুলো এক একটা ডেল্টা ফাংশন। বাই ডেফিনেশন এগুলোও কিন্তু একটা ডেল্টা ফাংশন। কেন ডেল্টা ফাংশন? আপনি যদি ৩ নম্বর প্রপার্টিটা খেয়াল করেন, ৩ নম্বর প্রপার্টিতে আমাদের কি বলছিল? ৩ নম্বর প্রপার্টিতে আমাদের বলছিল যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে আপনি যদি একটা ডেল্টা ফাংশনকে ইন্টিগ্রেট করেন এটার ফলাফল আসবে 1। এখন আপনাদের মধ্যে কেউ আমাকে এই প্রথমটার সারফেস এরিয়া একটু মেজার করে দেখেন তো, এটার সারফেস এরিয়া কত আসে আমাকে বলেন তো, এটা সারফেস এরিয়া কত আসবে? সবাই কি স্ক্রিন দেখতে পারতেছেন পরিষ্কারভাবে? জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, খুবই সহজ। রেক্টেঙ্গুলার Yes, ক্ষেত্রে sir. আপনারা ইসের সূত্র কি ইউজ করেন সারফেস এরিয়া মেজার করার? দৈর্ঘ্য গুণ প্রস্থ।
কি ব্যাপার, কেউ পারতেছেন না? কেউ ট্রাই করবেন? স্যার বুঝি নাই স্যার কথাটা একবার যদি মানে আমি স্যার আপনাকে প্রশ্নটা একবার শুধুমাত্র যদি এই একটু চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে বলছি। স্যার চতুর্ভুজ তাহলে তো 1/3 এখানকার দৈর্ঘ্য হচ্ছে যে মাইনাস কত স্যার আসবে চতুর্ভুজের স্যার ক্ষেত্রফল? 1 আসবে স্যার ক্ষেত্রফল। হ্যাঁ, এটার জন্য আমি ওয়েট করেছিলাম। আমি বুঝি নাই যে আপনারা বুঝেন নাই কোশ্চেনটা। এটা যদি হাফ আর হাফ যদি আপনি যোগ করেন, সেখানে 1 পুরোটা আসবে, আর এটার সঙ্গে যদি আপনি এটার দৈর্ঘ্যকে গুণ করে দেন, তাহলে এটার ক্ষেত্রে আপনার আসবে হলো গিয়ে 1, তাই না? এটাই বলছি আমি। আচ্ছা, এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ট্রায়াঙ্গুলার সিগন্যালটার ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে এটার ক্ষেত্রফল আসবে 1, কারণ আমরা জানি একটা হাফ ত্রিভুজের ভূমি ক্ষেত্রে গুণ হাফ উচ্চতা। ইনটু ভূমিগুণ উচ্চতা। এক্স্যাক্টলি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না? এখানে ভূমি কত আছে? 2e, তাই না? এখানে ই আর এখানে মাইনাস ই থেকে মাইনাস ই যদি বাদ দেন তাহলে এটা হবে 2e আর এটা হলো গিয়ে 1/e, তাহলে কাটা 2 কাটা, তাহলে শুধু থাকলো 1। তাহলে বাই ডেফিনিশন এগুলোও কিন্তু আপনার ইউনিট ইম্পালস ফাংশন। বুঝতে পারছেন? এখন আমি আপনাদের সঙ্গে অনেস্টলি একটা কথা বলি। অনেস্টলি একটা কথা যদি আমি বলি, যে এই ডিরাক ডেল্টা ফাংশন যেটা ইউনিট ইম্পালস ফাংশন, এটা আসলে কোনো ফাংশন না। এটা ম্যাথমেটিক্যালি কোনো ফাংশনের ডেফিনেশনের মধ্যে পড়ে না। এটা খুব স্পেশাল একটা কেস। মানে এটা অনেকটা বলতে পারেন যে মানুষের কল্পনাপ্রসূত একটা জিনিস, বা অনেকটা বলতে পারেন যে আমাদের কাজে লাগে দেখে আমরা এই জিনিসটাকে ফাংশন নাম দিছি। কিন্তু এটা কিন্তু আসলে কোনো ফাংশন না। কারণ এমন একটা জিনিস যেটা আপনার কাজ করতেছে, এটা অলমোস্ট জিরো, টাইম পিরিয়ডটা অলমোস্ট জিরো, এবং এটার এমপ্লিটিউড ইনফিনিটি। এটাকে আসলে কোনো ম্যাথমেটিক্যাল টার্মে বা কোনো ম্যাথমেটিক্যাল কোনো ইন্টারপ্রিটেশন নাই এটা, ঠিক আছে? তো আমাদের সুবিধার জন্য আমরা একটা ইউনিট ইম্পালস ফাংশনকে কল্পনা করে নিছি, যে ইউনিট ইম্পালস ফাংশনটার প্রপার্টিটা এরকম। এটা আমাদের সুবিধার জন্য আমরা কল্পনা করে নিছি। সো আপনারা সবসময় এই জিনিসটা জানবেন যে, টু বি অ্যাবসলিউটলি অনেস্ট, ইউনিট ইম্পালস ফাংশনটা আসলে কোনো কনভেনশনাল ম্যাথমেটিক্যাল ফাংশন না। বুঝতে পারছেন? এটা হলে কি আমাদের একটা, অনেকটা বলতে পারেন এটা আমাদের মেন্টাল কনস্ট্রাক্ট। এই জিনিসটা আমাদের মেন্টাল কনস্ট্রাক্ট। এই জন্য ইউনিট ইম্পালস ফাংশনটা আসলে আমাদের ম্যাথমেটিক্যাল, আমাদের যে কমন সেন্স বা আমাদের যে ইন্টুইশন, এই জিনিসটা ফলো করে না। ইউনিট ইম্পালস ফাংশনটা এই জিনিসটা ফলো করে না। ইউনিট ইম্পালস ফাংশনটা খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা কেস, এবং এই জিনিসটা বুঝতে এই জন্য অনেক সময় সমস্যা হয়, কারণ এটা একটা এক্সট্রাঅর্ডিনারি কেস। এটা আসলে আমাদের নর্মাল ম্যাথমেটিক্যাল যে নলেজ, এই নলেজের সঙ্গে এটা যায় না। সো এই জন্য আমরা ইউনিট ইম্পালস ফাংশনকে এটা, মানে আমরা সবসময় ধরেই নিই যে এটার আন্ডারের সারফেস এরিয়াটা সবসময় হবে 1। এই জন্য দেখা যায় যে আপনি যদি এরকম একটা রেক্টেঙ্গল আঁকেন বা এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকেন, তাহলে দেখা যায় এইটাও আপনার ইউনিট ইম্পালস ফাংশনের যে ডেফিনেশন, এই ডেফিনেশনটার সঙ্গে এটা যায়। কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট সমস্যা হচ্ছে যে একটা জায়গাতেই, যেটা হলো গিয়ে শুধুমাত্র জিরোতে এটার অ্যামপ্লিটিউড আপনার পাওয়ার কথা ছিল ইনফিনিটি। কিন্তু দেখেন আপনি কিন্তু অ্যামপ্লিটিউড এখানে ইনফিনিটি পাচ্ছেন না। অ্যামপ্লিটিউড কিন্তু আপনি এখানে ইনফিনিটি পাচ্ছেন না। এখানে একটা নির্দিষ্ট ডিফিনিট একটা অ্যামপ্লিটিউড আছে এটার। প্লাস আপনি টি ইকুয়ালস টু জিরোর বাইরেও কিন্তু এটার কিছুটা অ্যামপ্লিটিউড পাচ্ছেন আপনি, তাই না? এখানে দেখেন টি ইকুয়ালস টু জিরোর বাইরেও কিন্তু আপনি অ্যামপ্লিটিউড পাচ্ছেন। তো এই জন্য আমরা মোটামুটি কনভেনশনালি আমরা যখন ইউনিট ইম্পালস ফাংশনটাকে ইউজ করি, এটার জন্য আমরা একটা আলাদা একটা কনভিনিয়েন্ট একটা রুল তৈরি করে নিয়েছি। যে রুলটা হলো গিয়ে, যে এখানে দেখেন লেখা, ইট ইজ সামটাইমস কনভিনিয়েন্ট টু কনসিডার ইট অ্যাজ দ্য লিমিট অফ এ কনভেনশনাল ফাংশন। মানে অন্যান্য আমাদের যে কনভেনশনাল ফাংশন গুলো আছে, যেমন ওখানে রেক্টেঙ্গুলার সিগন্যালের ফাংশন আমরা গত ক্লাসে দেখছিলাম, বা ট্রায়াঙ্গুলার সিগন্যালের ফাংশন, ওই ফাংশন গুলাকে আমরা ইউজ করি, জাস্ট ওটার প্যারামিটার গুলাকে আমরা সামান্য ভ্যারি করে নিই।
এখন ওইটার প্যারামিটার গুলো কি, যে ইটা হলে কি ওইটার প্যারামিটার, ঠিক আছে? আমরা যেখানে ইটা দেখলাম, ওই ইটা হলে কি আমার ওই প্যারামিটার, যে প্যারামিটারটাকে আমরা টুইক করব, এই ইটা জিরোর খুব কাছাকাছি হবে। যখনই আমরা কনভেনশনাল একটা ফাংশনকে ডেল্টা ফাংশন হিসেবে প্রকাশ করব, তখনই আপনার এই যে যে প্যারামিটারটা আছে এখানে, প্যারামিটারটা অলমোস্ট জিরোর কাছাকাছি হবে। এখন আপনারা ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখেন যে ইটা যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে এই যে রেক্টেঙ্গল আর এই যে ট্রায়াঙ্গল, এটার যে পিকটা, এটার পিকটা কোথায় চলে যাবে বলেন তোমাকে? অনেক ই নিচে নেমে আসবে। আবার একটু চিন্তা করে বলেন। ইটা যদি জিরোর কাছাকাছি হয়, অ্যামপ্লিচিউডটা কোথায় গিয়ে পৌঁছাবে? 1 স্যার বাই ই তো, ইনফিনিটি। 1 বাই 0 ওয়ান করলে তো বাই ইনফিনিটি আসবে, জিরো তাই মানে না? ইনফিনিটি। এক্স্যাক্টলি। তাহলে এটা কি করতেছে, যখন আমার ইটা জিরোর কাছাকাছি চলে যেতেছে, এটা আমার ডেল্টা ফাংশনের যে বাকি প্রপার্টি গুলো আছে ওইটার সঙ্গে অলমোস্ট মিলে যেতেছে না? ইটা যদি জিরো হয় তাহলে আমার এটার অ্যামপ্লিচিউড অলমোস্ট ইনফিনিটির কাছাকাছি চলে যাবে। তার মানে এটা কি, ডেল্টা ডেল্টা সিগন্যালের যে প্রথম প্রপার্টিটা, ওই প্রপার্টিটার সঙ্গে কনফর্ম করতেছে, তাই না? আর ইটা যদি জিরো হয়ে যায়, আপনার যে বেসটা বা আপনার যেটা বলেন ভূমিটা, এই ভূমিটা কিসের কাছাকাছি হয়ে যাবে? জিরোর কাছাকাছি হয়ে যাবে, তাই না? এই যদি জিরোকে অ্যাপ্রোচ করে, যদি জিরোকে অ্যাপ্রোচ করে, এই ভূমিটা অলমোস্ট জিরোর কাছাকাছি হয়ে যাবে না? প্রথম থেকে যদি আরেক কিছু বলতেন স্যার। বলতেছি, এই ইটা অলমোস্ট জিরোর কাছাকাছি চলে যাবে, এটাও তো আপনারা বুঝতেছেন, তাই না? তাহলে আমার দুইটাই কি যে, কাছাকাছি স্যার? আবার বলেন। দুইটাই মানে মাইনাস ই আর পজিটিভ দুটাই কি জিরো কাছাকাছি আসবে? ই এর ভ্যালুটা যদি অত্যন্ত ছোট হয়, মনে করেন ই এর ভ্যালুটা হলে কি 10⁻⁻10, আমি ধরলাম যে এই সাইডে ই এর ভ্যালুটা 10⁻10, তাহলে এটা -10⁻10, এটা দুইটার জি মাঝখানে স্যার। ডিসটেন্স অনেক ছোট হবে না তাহলে? জি স্যার। তখন কি হবে, আপনার বেসটা অলমোস্ট নাই হয়ে যাবে, মানে মনে হবে যে একদম মুহূর্তের জন্য এই জিনিসটা কাজ করছে, এরপর আর নাই। সময়টা জিরো, সময়টা অলমোস্ট জিরোর কাছাকাছি, তাই না? তখন এটা কি হবে, যে জি। আমার ইউনিট ইম্পালসের যে 2 নম্বর প্রপার্টিটা আছে, ওই 2 নম্বর প্রপার্টির কাছাকাছি চলে যাবে, যে সিগন্যালটা খুব কম সময়ের জন্য অ্যাক্টিভেট থাকবে, শুধু জিরোতেই এটার ভ্যালু আছে, জিরোর বাইরে এটার কোনো ভ্যালু নেই। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে কি হইতেছে, তাহলে আমাদের যেহেতু ইউনিট ইম্পালস ফাংশনটা আমাদের একটা মেন্টাল কনস্ট্রাক্ট, যে এই জিনিসটার আসলে মানে ম্যাথমেটিক্যাল ওরকম বেসিস নাই, এই জিনিসটা আমরা আসলে মনে মনে বানাইছি, এবং এই জিনিসটা আসলে ঠিক কনভেনশনাল ফাংশনও না আপনার। এই জন্য আমরা আমাদের যে অন্যান্য ফাংশন গুলো আছে, যেমন মনে করেন ট্রায়াঙ্গুলার ফাংশন বা মনে করেন আপনার রেক্টেঙ্গুলার ফাংশন, ওই ফাংশনের যেই প্যারামিটার গুলো আছে বা ওই ফাংশনের যে লিমিট গুলো আছে, ওই লিমিট গুলাকেই আমরা সুবিধা মতো চেঞ্জ করে নিছি, যেন ওটা একটা ইউনিট ইম্পালস হিসেবে কাজ করে। ওটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে প্যারামিটারটা আছে ই, এই ইটা অলমোস্ট জিরোর কাছাকাছি হইতে হবে। সো আপনার যে ইউনিট ইম্পালসটা আছে, একটু আগে আমরা দেখলাম যে এই জিনিসটা দেখতে একটা তীর চিহ্নের মতো, আপনি যদি এই পার্টিকুলার 0 পয়েন্টে যে জুম করেন, অনেক জুম করেন, জুম করতে 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 একটা সময় আপনি দেখবেন যে এটা বেসিক্যালি আইদার একটা ট্রায়াঙ্গুলার সিগন্যাল, অথবা একটা রেক্টেঙ্গুলার সিগন্যাল, বা সাইনের একটা হাফ ওয়েভ। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, এটা আসলে অনেক ছোট দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে একটা রেক্ট্যাঙ্গুলার অথবা ট্রায়াঙ্গেল কিছু একটা আছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনারা তাহলে অসিলোস্কোপে যেমন টাইম স্কেলটা অনেক কত এক্সপান্ড করতে পারেন করতে না? হবে এখানে স্যার? হ্যাঁ, আবার একটু বলেন। জুমটা তাহলে স্যার কত, তাহলে তো অনেক বেশি পরিমাণে জুম করতে হবে তাহলে। অনেক বেশি পরিমাণে জুম করতে হবে, মানে আপনি মনে মনে এটাই চিন্তা করেন যে অনেক বেশি পরিমাণে জুম করলে আলটিমেটলি শেষমেশ গিয়ে আপনি দেখবেন যে এটা একটা ট্রায়াঙ্গুলার বা একটা রেক্টেঙ্গুলার সিগন্যাল। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা হলো কি অঙ্ক করার জন্য প্রিপারেশন নেব, ঠিক আছে? মানে স্যার ইউনিট আমার ইম্পালস একটা সামনের স্লাইড থেকে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আপনি যেটা বললেন যে স্যার এখানে আমরা যদি ডেল্টা ফাংশন করতে যাই, হুম। তাহলে স্যার অ্যামপ্লিটিউডটা তাহলে কি স্যার অলমোস্ট ইনফিনিটির কাছে যাবে? হ্যাঁ, জি স্যার, এতটুকু যাবে তো, কারণ আপনি ইটা যদি আপনি জিরো ধরেন, মানে ইটা যদি অলমোস্ট জিরো ধরেন, মানে ই টেন্ডস টু জিরো, তাহলে আপনি 1/e যদি করেন, তাহলে এটার অ্যামপ্লিটিউড অবশ্যই ইনফিনিটির কাছাকাছি চলে যাবে। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন হলে কি আমরা এই প্রপার্টি গুলো জানলাম, তাহলে এই বেসিক প্রপার্টি গুলো আমরা অবশ্যই মুখস্থ করব, যাতে কিছু কিছু অঙ্ককে আমরা শুরুতেই ডিসমিস করে দিতে পারি। কিছু কিছু অঙ্কতে আপনি দেখবেন যে শুরুতেই আপনার ভ্যালু আপনি দেখেই বুঝবেন জিরো, অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই, একদম অপ্রয়োজনীয় অঙ্কটাতে হাত দাও। আপনি যদি শুধুমাত্র জিরো উত্তর লিখে দেন,
আপনি অঙ্কতে ফুল মার্কস পাবেন। সো আপনাদের এই জন্য সবগুলো ওই আগে যে প্রপার্টিগুলো আমরা দেখলাম, ডেল্টা ফাংশনের যে প্রপার্টিটা দেখলাম, ওই ডেল্টা ফাংশনের প্রপার্টিগুলো আপনাদের অবশ্যই টু দ্য পয়েন্ট মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা দেখবো যে আমরা হলো গিয়ে অঙ্ক করার প্রিপারেশন নিব এখন। মানে অঙ্ক করার জন্য আমাদের যেসব রুলস জানা থাকা লাগবে ওই রুলস গুলো আমরা জানবো এখন। তো মোটামুটি ডেল্টা ফাংশনের ক্ষেত্রে আমরা 3টা রুল অ্যাপ্লাই করি সবসময়, এবং আপনি যত বই পড়েন বা যত ইউটিউবের ভিডিও দেখবেন, ঘুরে ফিরে দেখবেন সবাই এই 3টা ল নিয়ে কথা বলবে। 3টা ওরা নাম দিছে এটার প্রপার্টি, কিন্তু বেসিক্যালি এটা হলো কি আপনার অঙ্ক করার জন্য ল, ঠিক আছে? সো ডেল্টা ফাংশনের সঙ্গে অন্য একটা এক্সটি বা ওয়াইটি একটা ফাংশন কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, এটার 3টা প্রপার্টি আছে। প্রথম প্রপার্টিটার নাম হলো কি শিফটিং প্রপার্টি, এরপরে হলো কি স্যাম্পলিং প্রপার্টি, তারপরে ফাইনালি হলো কি স্কেলিং প্রপার্টি। শিফটিং, স্যাম্পলিং, স্কেলিং, ঠিক আছে? এই 3টা প্রপার্টি আপনাদের অবশ্যই জানা থাকা লাগবে অঙ্ক করার জন্য। যখন আপনি অন্য কোনো একটা ফাংশনের সঙ্গে ডেল্টা টি ফাংশনকে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করবেন ওটা জানা করার জন্য এই 3টা প্রপার্টি জানা থাকা লাগবে আপনার। সো দ্বিতীয় প্রপার্টিটা আমরা অলরেডি আলোচনা করে আসছি। দেখেন দ্বিতীয় প্রপার্টি থেকেই ফার্স্টে শুরু করি। দ্বিতীয় প্রপার্টিটা আমরা অলরেডি জেনে আসছি যে কোনো একটা ডেল্টা ফাংশনের সঙ্গে আমরা যদি এক্সটি ফাংশনকে গুণ করি তাহলে এটার ফলাফল কি হবে? কেউ একটু মনে করে দেন তো আমাকে। মনে করেন এরকম একটা এক্সটি ফাংশন আছে আমার, সাইন ওয়েভ, আর একটা ডেল্টা ফাংশন আছে এই জায়গাটাতে। এই ডেল্টা ফাংশনটার আমি নাম দিলাম ডেল্টা টি মাইনাস টি নট। এই দুটো ফাংশনকে আমি যদি গুণ করি এটার ফলাফল কি হবে? কেউ একটু বলেন তো। এটা হলো কি এক্সটি। তাহলে মনে স্যার দুইটা ডিসক্রিট ভ্যালু পাওয়া যাবে। একটা ডিসক্রিট ভ্যালু পাওয়া যাবে, এক্সিলেন্ট, একটা ডিসক্রিট ভ্যালু পাওয়া যাবে। এই ডিসক্রিট ভ্যালুটা মনে করেন আমি টি নট পয়েন্টে পাবো অবশ্যই, যেহেতু ডেল্টা টিটা আমি টি নট পরিমাণ শিফট করে দিছি, তাহলে অবশ্যই ডিসক্রিট ভ্যালুটা আমি টি নট পয়েন্টে যাই পাবো, তাই না? সো আমি ধরলাম যে এই পয়েন্টটা টি নট। এখন এই টি নট পয়েন্টের ভ্যালু কত হবে আমাকে একটু বলেন তো। পয়েন্টে ভ্যালু হবে স্যার টি নট পয়েন্টে যেটা অ্যামপ্লিটিউড আছে সেটাই হবে ওর ভ্যালু। টি নট পয়েন্টে কোনটার অ্যামপ্লিটিউড? এক্সটির অ্যামপ্লিটিউড যত সেটা হবে। মনে করেন এইটা হলে গিয়ে টি নট পয়েন্টে এক্সটির অ্যামপ্লিটিউড মাইনাস এ, তাহলে আমরা টি নট পয়েন্টে যে কি পাবো? শুধুমাত্র একটা ডিসক্রিট ভ্যালু পাবো, সেটার ভ্যালু কত হবে? মাইনাস এ। মাইনাস এ। বুঝতে পারছেন? তার মানে কি হলো যে ডেল্টা একটা ফাংশনের সঙ্গে আমি যদি কন্টিনিউয়াস যে কোনো একটা ফাংশনকে গুণ করি তাহলে শুধুমাত্র যেই পয়েন্টটাতে ডেল্টা ফাংশন কাজ করতেছে ওই পয়েন্টে আমরা একটা ডিসক্রিট ভ্যালু পাবো, নট সিগন্যাল। আমরা একটা ডিসক্রিট ভ্যালু পাবো, বুঝতে পারছেন? শুধুমাত্র একটা ভ্যালু পাবো। তাহলে দেখেন এই সূত্রটাকে আমরা যদি ইন্টারপ্রেট করি তাহলে সহজেই জিনিসটা বুঝতে পারবেন যে এক্সটি একটা কন্টিনিউয়াস সিগন্যাল, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। এটার সঙ্গে আমি একটা ডেল্টা ফাংশনকে ইউনিট ইম্পালস ফাংশনকে গুণ করে দিচ্ছি। এখন ইউনিট ইম্পালস ফাংশনটার অরিজিন কোথায় বলেন তো? ইউনিট ইম্পালস ফাংশনটার অরিজিন কোথায়? টি নট। টি নটে, তাই না? যদি টি নট না থাকতো, শুধু টি থাকতো, তাহলে অরিজিন কোথায় হতো? জিরোতে, তাই না? যেহেতু আমরা টি নট পরিমাণ শিফট করে দিছি এখানে, সেহেতু এটার অরিজিন এখন টি নটে। সো টি নট পয়েন্টে আপনার যদি আমি এক্সটির ভ্যালুটা কত এটা যদি বের করি তাহলেই কিন্তু আমরা আলটিমেট ফলাফলটা হয়ে গেল। তাহলে আমার রেজাল্টে কি আসবে? এক্স টি নট টাইমস ডেল্টা টি মাইনাস টি নট। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। এই জিনিসটা আমাদের অঙ্কতে পরবর্তীতে দেখবেন খুব ইউজ হবে, যে আমরা যখন কোনো একটা পয়েন্টে আপনার এরকম এটা নিয়ে এটাকে যখন ইন্টিগ্রেশন করব, আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন এই ইন্টিগ্রেশনের ফলাফল কি হবে? শুধুমাত্র এক্স টি নট। বুঝতে পারছেন? আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশনের ফলাফল হবে শুধুমাত্র এক্স টি নট। তার মানে আমরা কোনো একটা কন্টিনিউয়াস সিগন্যাল যদি আমার থাকে, কন্টিনিউয়াস সিগন্যালকে আমি যদি ইউনিট ইম্পালস ফাংশন দিয়ে এরকম গুণ করে দিই এবং গুণফলটার আমি যদি ইন্টিগ্রেটেড রেজাল্টটা নিই, ওই ইন্টিগ্রেটেড রেজাল্টটা আসবে হলে গিয়ে এক্স টি নট, যেটা হলে গিয়ে আমার এখানে ফার্স্ট শিফটিং প্রপার্টি। এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন যে এটার নাম হলে কি শিফটিং প্রপার্টি, এটার ফলাফল আসবে এক্স টি নট। দেখতে পাচ্ছেন তো? আমরা এখন যেটা দেখলাম এই যে এক্স টি নট, এটার ফলাফলটা আসবে এরকম।
আর ফাইনালি যেটা আছে সেটা হলো কি স্কেলিং প্রপার্টি। স্কেলিং প্রপার্টিতে জাস্ট আপনারা যদি স্কেলিং এর আগে মনে আছে আমরা যে কম্বাইন্ড স্কেলিং আর শিফটিং করছিলাম, ঠিক ওটার মতনই আপনার যদি ডেল্টা এ টি প্লাস বি থাকে, তার মানে কি আমরা এ দিয়ে স্কেল করতেছি আর বি দিয়ে শিফট করতেছি। এরকম যদি কখনো করি তাহলে এটার ফলাফল যেটা হবে, ফলাফল হলে কি এটা সামনে নিয়ে আসতে পারবেন আপনি 1/a লিখে ডেল্টাকে টিটা এ মুক্ত হয়ে গেল আর প্লাস লিখবেন বি প্লাস বি বাই এ। মানে আপনার কখনো যদি টাইমটা যদি এরকম এ দ্বারা স্কেল থাকে তখন আপনি এটাকে এরকম চাইলে সামনে নিয়ে আসতে পারবেন। ডেল্টার ক্ষেত্রে সুবিধাটা কি, ডেল্টার ক্ষেত্রে আপনার যদি টাইম স্কেল যদি থাকে ওইটাকে আপনি চাইলেই কিন্তু অ্যামপ্লিটিউড স্কেল করে ফেলতে পারবেন। আপনাদের মনে আছে আমরা যে টাইম স্কেল আর অ্যামপ্লিটিউড স্কেল পড়ছিলাম কিভাবে কাজ করে? টাইম স্কেল কি ছিল? টাইম স্কেল ছিল হলো কি এক্স এ টি, তাই না? আমরা এটাকে বলতেছিলাম যে এটাকে আমরা কম্প্রেস করতেছি এ দিয়ে। আর যখন অ্যামপ্লিটিউড স্কেল ছিল, অ্যামপ্লিটিউড স্কেলে আমরা কি করছিলাম এক্স টি এভাবে অ্যামপ্লিটিউড স্কেলিং করছিলাম। আমি আশা করি এই দুটো জিনিস আপনাদের মনে আছে। কিন্তু ডেল্টার ক্ষেত্রে সুবিধাটা কি, ডেল্টার ক্ষেত্রে আপনার যদি টাইম স্কেল থাকে টাইম স্কেলটাকে আপনি চাইলে অ্যামপ্লিটিউড স্কেল বানায় ফেলতে পারবেন। মানে এটাকে যখন সামনে নিয়ে আসবেন তখন ওটা 1/a হয়ে যাবে, ডেল্টা টি প্লাস বি বাই এ হয়ে যাবে তখন। চলুন আমরা কয়েকটা অঙ্ক করি, অঙ্ক করলে এই প্রপার্টি গুলো আমি আশা করি যে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আপনাদের কি এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি কেউ নেসো একাডেমির ভিডিওটা দেখছিলেন এখন পর্যন্ত? কারো দেখার সুযোগ হয়নি নেসো একাডেমির ভিডিওটা? না আপনারা স্যার আমি ওগুলো দেখিনি স্যার। কষ্ট করে কুইজের আগে অবশ্যই নেসো একাডেমির ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আপনাদের কুইজ মঙ্গলবার দিন, তো আপনারা সোমবার দিন সারাদিন চেষ্টা করবেন একটু নেসো একাডেমির ভিডিও এবং সলিমানের বইয়ের অঙ্কগুলো একটু দেখার জন্য। আমার মনে হয় তাহলে আপনাদের পরীক্ষা বেশ ভালো হবে। আচ্ছা, আপনারা তো এর আগে কখনো সিগন্যাল এবং সিস্টেমের অঙ্ক করেননি, মানে এরকম ডেল্টা ফাংশনের অঙ্ক এর আগে কখনো করেননি। আমি জানি যে আপনারা কখনো এর আগে ডেল্টা ফাংশনের অঙ্ক করেননি। আপনাদের মধ্যে কেউ একটু চেষ্টা করেন তো এই অঙ্কটা করার। আমি একটু জাস্ট দেখতে চাই যে মানে কিছু না পেরে চেষ্টা করলে কি হয়। কেউ একটু এই অঙ্কটা করতে চেষ্টা করে দেখেন তো এই অঙ্কটা কেউ করতে পারেন নাকি। এখানে যেটা বলা হয়েছে যে -2 থেকে 1 পর্যন্ত আপনি ইন্টিগ্রেট করবেন, ঠিক আছে? মানে টাইম স্কেলে আপনি -2 থেকে 1 পর্যন্ত আপনি এই সিগন্যালটাকে ইন্টিগ্রেট করবেন, যেখানে ডেল্টা টিটার অরিজিন হলে গিয়ে 3 তে, ডেল্টা টিটার অরিজিন হলে গিয়ে 3 তে। আর এক্সটি ফাংশনটা কি, এখানে এক্সটি সমান সমান টি প্লাস টি স্কোয়ার। এক্সটি সমান সমান হলে গিয়ে টি প্লাস টি স্কোয়ার, সরি এখানে একটা টি হবে, বুঝতে পারছেন তো? এটা হলে গিয়ে এক্সটি আমাদের, এটা হলে গিয়ে এক্সটি আর এটা হলে গিয়ে আমার ডেল্টা টি। ডেল্টা টি এর অরিজিন হলে গিয়ে 3 তে, মানে টি নট এর মান হলে গিয়ে 3, আর আপনাকে ইন্টিগ্রেট করতে বলছে -2 থেকে 1 পর্যন্ত। এটা রেজাল্ট বলেন তো কি হবে? কেউ ট্রাই করেন, ট্রাই করতে দোষের কিছু নেই। প্রপার্টিটা মনে আছে? আমি প্রপার্টিটা লিখে দিই, প্রপার্টিটা লিখে দিলে মনে হয় আপনারা পারবেন। টি এক্স টি যদি থাকে আপনার, এটাকে যদি আপনি ডেল্টা টি মাইনাস টি নট দিয়ে গুণ করেন, এটার ফলাফল কি আসার কথা? 1 আসার কথা। না না, 1 আসার কথা না, এটার ফলাফল আসার কথা এক্স টি নট। এক্স টি নট কোথায় কোথায়? যখন আপনার টিটা হলে গিয়ে টি ওয়ানের থেকে বড় কিন্তু টি টুর থেকে ছোট, এরকমই কিছু একটা। এখানে এক্স টি নট আসার কথা, মানে ডেল্টাটা যতটুকু শিফটেড ওটার ভ্যালুটা আপনি যদি মেইন ফাংশনে বসায় দেন তাহলে রেজাল্টটা পাবেন। তাহলে এটার ক্ষেত্রে কি হওয়ার কথা বলেন তো? টি স্যার নটের এখানে ভ্যালু টি-নটের ভ্যালু 3। 3, আর এক্স টি কত? এক্স টি যে ফাংশনটা, এই ফাংশনটা কোনটা? স্যার টি টি প্লাস টি টি প্লাস স্কয়ার। টি স্কোয়ার, এক্স্যাক্টলি। তাহলে কত আসার কথা রেজাল্ট?
3 প্লাস টি স্কোয়ারকে কি করবো এটা তো বুঝতে পারছি না। দেখেন ফাংশনটা আগে কি ছিল xt, তাই না? আমার রেজাল্টটা কি আসবে xt নট। তার মানে জি, টি নট xt নট মানে কি প্রত্যেকটা টি কে আমি কি দিয়ে রিপ্লেস করে দিব? টি নট দিয়ে। টি নট দিয়ে। এখন পারবেন? টি নট প্লাস টি নট স্কোয়ার এর মানে তো বুঝতে পারছি না। টি নটের ভ্যালু কত? স্যার 3 দেন মিন তাহলে 3 প্লাস 3 স্কোয়ার কত আসে? 9 12। প্লাস মিন 12 দিস। সবাই কি বুঝছেন নাকি কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝছেন? ক্লাসে এখন 30 জন আছেন, 30 জনই কি বুঝছেন? 29 জনই কি বুঝছেন? স্যার এখানে কি টি এর মানটা টি নট বসাবো আর টি নটের মানটা কি টি মাইনাস 3 বসাবো? মানে আপনার ফাইনাল রেজাল্ট আসবে হলে কি xt নট। মানে যদি আপনার এরকম ইন্টিগ্রেট করতে বলে তাহলে ফাইনাল রেজাল্ট আসবে xt নট। ফাইনাল রেজাল্ট আসবে xt নট। তাহলে xt মানে যদি এটা হয় তাহলে t এর মান যদি আপনি t নট বসায় দেন তাহলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। সবাই কি বুঝছেন? আচ্ছা না বুঝলে সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বলছেন এটা ভুল। আপনি যে এইমাত্র 12 যে বললেন এই জিনিসটা ভুল। কেন ভুল আমি এই জিনিসটা এখন এক্সপ্লেন করি যে কেন ভুল। দেখেন টি নটের মান বলছে হলে গিয়ে 3 তে, তাই না? কিন্তু আপনার ফাংশনটার ইন্টিগ্রেশনের লিমিট দিছে কোথা থেকে? -2 থেকে 1 পর্যন্ত। আপনাকে হিসাব করতে বলছে -2 থেকে 1 পর্যন্ত। আর তাহলে স্যার আপনার আপনার জিরো ইউনিট হবে। ইম্পালসটা কাজ করতেছে কোথায় গিয়ে? 3 তে গিয়ে। আমরা বাই ডেফিনেশন কি জানি যে ইউনিট ইম্পালসের যেই অরিজিন, এই অরিজিনের বাইরে ইউনিট ইম্পালসের ভ্যালু কত? এখানে ওর ভ্যালু কত? 0 0। এখানে ওর ভ্যালু কত? 0। 0। তাহলে সব 0 হয়ে গেল না এখানে? ইউনিট ইম্পালসের ভ্যালু যদি হ্যাঁ 0 হয়ে যায় স্যার তাহলে সব 0 হয়ে গেল জিরো না? হবে। তাহলে এটার ফলাফল কত হবে? 0। আপনি যদি 0 12 লেখেন তাহলে আপনি পরীক্ষাও পাবেন 0। কিন্তু আমি স্যার পরেরটাতে তো তাহলে 12 হবে। পরেরটাতে 12 হবে। হ্যাঁ, এই জন্যই তো আমি দুইটা রাখছি যে আপনাদের সঙ্গে একটু মশকরা করার জন্য আর কি। তো আপনার পরীক্ষার সময় আমারও এই জিনিসটা অনেক ভুল হতো। আমি সুন্দর একদম দাঁতে দাঁত মানে একদম পুরো ডিটারমাইন্ড হয়ে অঙ্কটা করতাম। খুব কঠিন অঙ্ক থাকতো, সাইন কোজ আর অনেক কঠিন অঙ্ক টঙ্ক করে সুন্দর একটা রেজাল্ট আনতাম। কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখা যেত যে অঙ্কটার রেজাল্ট আমি জাস্ট 2 ধাপেই লিখে দিতে পারতাম 0 শেষ। এটা না করে আমি পুরো অঙ্কটা করছি, ভ্যালু বের করছি যেটার আসলে কোনো ভ্যালু নাই। আমি পুরো এফোর্টটা মাটি পাইছি 0। ওই অবস্থায় যখন আপনি মিড টার্ম বা ফাইনাল পরীক্ষা খারাপ করবেন তখন আপনার কোশ্চেন পেপার স্যার আমি তো অনেক লিখছি কিন্তু আপনি আমাকে নাম্বার দেন নাই কেন? তখন আমি তো খাতা দেখাতে পারবো না হয়তো অনেক সময়, তখন আমাকে হাসি বাদার কিছু করার থাকবে না। তো আপনারা এই জন্য সবসময় লিমিটের ব্যাপারে সতর্ক থাকবেন যে আমার লিমিটটা কোথা থেকে কোথায় আমি হিসাব করতেছি। ইউনিট ইম্পালসের ক্ষেত্রে অরিজিন বাদে বাকি সব জায়গাতে ওই ফাংশনটার ভ্যালু 0। সো আমার কখনো যদি লিমিট ক্রস করে যায়, টি নটের ভ্যালু যদি কখনো লিমিট ক্রস করে যায় তাহলে আমি জাস্ট সুন্দর সমান সমান দিয়ে যদি 0 লিখে দিয়ে কেউ নাই এখানে যে আপনার নাম্বার কাটতে পারবে। বুঝতে পারছেন আমার কথাটা? এই বিষয়ে আমি জি আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে এখন চলেন আমরা সেম অঙ্কটা ডিফারেন্ট একটা লিমিটের জন্য এখন করি। -2 থেকে 4 এর জন্য। তাহলে আমার এখনকার লিমিট কত আসতেছে? এখানে -2, এখানে ধরলাম 4। এখন আমার ইউনিট ইম্পালসটা কোথায় কাজ করতেছে? কাজ করতেছে 3 তে, যেটা ওয়েল ওয়েল উইদিন আওয়ার লিমিট, তাই না? জি স্যার। আমাদের লিমিটের ভিতরে। তাহলে আমরা এখন এখানে একটা ডেফিনিট ভ্যালু পাবো। ওই ভ্যালুটা আমরা কত পাবো? যেহেতু আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ আমাদের টি নট যেটা এটা হলো আমাদের টি1 আর টি2 মাঝখানে, তার মানে আমরা এখন একটা ভ্যালু পাবো। তাহলে এই ফাংশনটার ফলাফল এখন কি হবে বলেন তো? এই যে আমরা 12 অপারেশন করলাম এটার ফলাফল কি হবে? এটার ফলাফল হবে xt নট, তাই না? এটার ফলাফল হবে xt নট। এখন xt নট মানে কি? xt নট মানে হলো কি টি নট প্লাস টি নট জি স্যার। স্কোয়ার। এখন আমরা জানি টি নটের ভ্যালু কত? 3। তাহলে এটা কত আসবে? 3 প্লাস 3 স্কোয়ার 3 স্কয়ার। which is 12। আমি আশা করি এখন কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমি এই অঙ্কটা এখানে করে দেওয়া আছে, আপনারা যখন স্লাইড পাবেন এখানে অঙ্কটা মোটামুটি বুঝাই করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে আপনারা ইউজিং দ্য শিফটিং প্রপার্টি, আমরা যে শিফটিং প্রপার্টিটা দেখলাম এই শিফটিং প্রপার্টি ইউজ করে আমরা পাবো হলে কি xt নট 3 প্লাস 3 স্কোয়ার which is 12।
আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন, ঠিক আছে? এখন চলুন আমরা এই অঙ্কটা করি। এই অঙ্কটা হলো কি যে নেক্সট একাডেমি, ওই নেক্সট একাডেমির ভিডিও থেকে আমি স্ক্রিনশট তুলছি। এই অঙ্কটা এখন আমরা করার ট্রাই করি। অঙ্কটা দেখে মনে হইতেছে বেশ কঠিন, নাকি আপনাদের কি মনে হইতেছে? তা শুধু বেশ না, ভীষণ কঠিন এটা। ভীষণ কঠিন, কিন্তু দেখে মনে অঙ্কটা হচ্ছে এটা পরীক্ষা আসলে দিব না স্যার। কিন্তু এটা অঙ্কটা বেসিক্যালি খুবই সহজ, ঠিক আছে? আমিও যখন দেখছি, আমি আপনাদেরকে তো বললাম যে আমি এই কোর্সটা করছি প্রায় 10-11 বছর আগে, তো আমি মোটামুটি সব খেয়ে ফেলছি। তো আমি নিজেও শিখে শিখে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো আমি যখন অঙ্কটা দেখছি আমার দেখে মনে হচ্ছে যে অঙ্কটা বেশ কঠিন, আসলে অঙ্কটা বেশ কঠিন না। তা বেশ চলুন, কঠিন হবার একটা কারণ আছে, যেহেতু লিমিটটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, তার মানে এর ভেতরে যা যা আছে সবকিছুই কাউন্ট করতে হবে। এক্স্যাক্টলি, তার মানে অঙ্কটার মধ্যে কোনো ট্রিক নেই। ফার্স্ট অফ অল অঙ্কটার মধ্যে কোনো ট্রিক নেই। অঙ্কটা আপনি যদি প্লেন এন্ড সিম্পল করেন, অঙ্কটার অবশ্যই একটা ডেফিনিট রেজাল্ট আসবে, যেহেতু এটার লিমিট ইনফিনিটি। সো এটার আনসার 0 হওয়ার কোনো চান্স নেই, তাই না? জি স্যার। এই জিনিসটা আউট অফ দ্য ওয়ে। তাহলে চলো আমরা অঙ্কটার 3টা ভাগ আছে দেখেন। একটা ভাগ হলে গিয়ে প্রথম কসটা, তারপরে হলে গিয়ে অনলি একটা ডেল্টা ফাংশন, এরপরে হলে গিয়ে আমাদের শুধুমাত্র একটা সাইনেরই। তাহলে আমরা শুধুমাত্র প্রথমটা করি, ঠিক আছে? বাকিগুলো আপনারা নেসো একাডেমির ভিডিওতে এক্সাম্পলে এটা করে দেওয়া আছে। আপনারা অবশ্যই ইউনিট ইম্পালসের প্রপার্টি একটা 1 নম্বর ভিডিও 1, প্রপার্টি 2 2 নম্বর ভিডিও, এবং ওই দুইটা প্রপার্টির অঙ্কের 2টা ভিডিও আছে। এই 4টা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। জাস্ট উই স্ক্রল করলেই আপনারা ওখান থেকে ভিডিওটা পাবেন। আমরা এখান থেকে শুধুমাত্র প্রথম টার্মটা করি, চলেন। বাকি দুইটা টার্ম আপনারা নিজেরা করে নেবেন। সো প্রথম টার্মটা যদি করি, আমরা দেখবো এখানে cos pi t টাইমস ডেল্টা t মাইনাস 2। এখান থেকে আপনারা বলেন তো টি নট এর মান কত? 2 2, 2 এক্স্যাক্টলি স্যার -2 2 2 2 2, কারণ এই মাইনাসটা আপনার ইকুয়েশনের মধ্যেই আছে, ঠিক আছে? তাহলে তার মানে কি, এটা আমরা 2 পরিমাণ ডিলে করছি, তাই না? বাম থেকে ডানে সরাইছি। এখন তাহলে আমরা টি নট এর মান পেয়ে গেলাম 2। এখন আমাদের 2 নম্বর কাজ কি? প্রথম কাজ হলো কি টি নট এর মান বের করা। 2 নম্বর কাজ হলো গিয়ে দেখা এই টি নট এর মানটাকে আমার লিমিটের মধ্যে আছে নাকি। বলেন তো টি নট এর মানটা লিমিটের মধ্যে আছে নাকি? অবশ্যই আছে, যেহেতু এটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, অবশ্যই এটা আমার লিমিটের ভিতরে আছে। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা, এখন আমরা 3 নম্বর স্টেপে অঙ্কটা করতে আমরা প্রসিড করব। আমাদের অঙ্কটা তাহলে এখন কি হবে? অঙ্কটা হবে কি এক্স টি নট, এটাই আমাদের উত্তর, তাই না? এক্স টি নট। তাহলে এখানে এক্স টি কি? এক্স টি হলে কি এখানে cos pi t, পাইটি। cos pi t। তাহলে আমার এখানে কি হবে? cos pi t নট হবে এখন, তাই না? ইয়েস স্যার, cos cos pi t নট, তার মানে কি cos 2 pi। 2 পাই। ইয়েস স্যার। cos 2 pi সমান সমান কত? আমি জানি না, ভুলে গেছি। cos 2 pi সমান সমান কত? একটু বলেন তো cos 2 pi সমান সমান কত? cos 2 pi মানে কি 360 ডিগ্রি না? মানে 0 কত আসবে? 1 মনে হয় 1 আসবে। স্যার 1 আসবে, স্যার 1। 1 আসবে। স্যার 1 আছে স্যার, 4 ভাগ 4 অঙ্কটা কি আসলে, কে রুট অঙ্কটা কি কঠিন? আপনি 1 অনেস্টলি আমাকে বলেন, অঙ্কটা কি কঠিন? এখন তো না। অঙ্কটা আসলেই কঠিন না, অঙ্কটা এক্সেপশনালি সহজ। মানে এই অঙ্কটা আপনার আসলে কি, যে আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম না, ইন্ডিয়াতে গেট এক্সামিনেশন হয়, খুবই কঠিন একটা এক্সামিনেশন। এটা হলো কি আপনারা পাশ করার পরেই চাকরির জন্য গেট এক্সামিনেশন দেওয়া লাগে। সো এই গেট এক্সামিনেশনের অঙ্ক আসছিল, এটা মানে 2016 সালে আসছিল। আমার স্যার কথাটা কি সেখানে বুঝতে কি পারছেন? সো এটা প্রথম পার্টের মানটা বার হলো 1। প্রথম পার্টের মান বেড়েছে 1। স্যার আপনারা পরেরটাতে বলেন। xt কোনো ফাংশন নেই, এখানে শুধু ডেল্টা ফাংশন একটা দেওয়া আছে। এখানে তো শুধু আমরা ডেল্টা xt এর ফাংশন মান দেওয়া আছে এখানে। xt এর মান, xt এর মান দেওয়া আছে 3 এখানে, ওকে স্যার। 3। আর সেকেন্ডটা, থার্ডটা যেটা দেওয়া আছে, এই থার্ডটাতে দেখেন, থার্ডটাতে মজাটা কি দেখেন, এখানে টাইম স্কেল আছে কিন্তু একটা, তাই না? টাইমের আগে 2 আছে। এই 2টাকে আপনারা কি করতে পারেন? আমাদের সূত্রটা মনে যদি করেন, যদি আপনার at যদি থাকে, ডেল্টার ভিতরে যদি আপনার at থাকে, তখন আমরা ওটাকে কি আকারে লিখতে পারি? এটাকে কিন্তু বাইরে নিয়ে আসতে পারি আমরা, তাই না? বাইরে যদি নিয়ে আসি তখন 1/a হয়ে যাবে। তাহলে কি হবে? এই 2টা বাইরে এসে 1/2 হয়ে যাবে। সাইনের আগে এখানে এটা 1/2 থাকবে, তাই না? তাহলে কিন্তু আপনারা অলরেডি, আমি মনে হয় যে আপনারা বুঝতে পারতেছেন যে অঙ্কটা বেশ সহজ, ঠিক আছে? সো আপনারা সব ভ্যালুগুলো কি যোগ করব? স্যার অঙ্কটা সব শেষ ভ্যালুগুলো করি যোগ স্যার, করবেন। হ্যাঁ, অঙ্কটা না, এখানে শেষ করি স্যার, তাহলে অঙ্কটা অঙ্কটা এখানে, ফ্রি হবে স্যার আমরা। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা স্যার শেষ আমার করে চলেন। তাহলে এটার জি ভ্যালু স্যার, আসবে আমার 3, ঠিক আছে? এটার ভ্যালু আসবে 3, তাই না? আমরা তো দেখতে পারতেছি যেখানে x এর ভ্যালু 3, এবং যেহেতু এখানে t নট এর মান কি এটা দিয়ে আমার কিছুই যায় আসতেছে না, কারণ এখানে x এর ভিতরে t এক্সাক্ট নেই, ভ্যালু দেওয়াই আছে। x এর ভ্যালু দেওয়াই আছে। এক্স্যাক্টলি ঠিক বলছেন। তাহলে এটার প্লাস আসবে কত? 3, তাই না?
আর এটার ভ্যালুটা কি আসবে দেখেন, এটার ভ্যালুটা আসবে ফার্স্টে আসবে হাফ, তারপরে এটা যদি আমরা হাফ নিই তাহলে এখানে 1/2 হয়ে যাবে না একটা। তাহলে আমার টি নটের ভ্যালু কত এখানে? টি নটের ভ্যালু হলে গিয়ে 0.5, কারেক্ট? 0.5। Yes, sir. তাহলে আমার এখানে সাইন পাই টি নট যদি আমরা করি তাহলে আমরা আসবে হলে গিয়ে সাইন পাই হাফ 0.5 পাই। 0.5 পাই মানে কত? সাইন 0.5 Pi by পাই 2. মানে কত? পাই বাই 2। 0.5 pi মানে pi by 2, sir. পাই বাই 2, পাই বাই 2 মানে কত? 0। 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি তো 0, তাই না? Sin না, সাইন 90 ডিগ্রি 1, sin সরি into সরি সরি, 1, yes, sir. 1 টাইমস 0.5 মানে কত? 0.5, তাই না? 1 এই যে into half. এই যে 0.5, এই যে হাফটা সামনে চলে আসছিল না, এই যে 2টা, এই 2টা সামনে চলে আসছিল না, 1 into স্যার আমার 0.5 meter. সূত্রটা মনে আছে? টাইম স্কেলিং এর সূত্র, স্যাম্পলিং স্কেলিং এর সূত্রটা মনে আছে? যে যদি ডেল্টার সঙ্গে যদি একটা 2 গুণ থাকে, এই 2টা আমরা বাইরে নিয়ে এসে উল্টাই দিতে পারি। তাহলে কত হবে এখানে? 1/2 হয়ে যাবে না এখানে একটা সামনে? জি স্যার 1 by a into t minus b by a. এক্স্যাক্টলি। তাহলে 1/2 হবে এখানে সামনে। তাহলে 1/2 টাইমস 1 কত? 1/2। তাহলে এখানে যদি 1/2 আমরা আনি, টোটাল উত্তর আসবে 4.5। 4.5. বুঝছেন? অঙ্কটা সহজ Yes. নাকি সহজ না? আপনারা অনেস্টলি বলেন। তাই অঙ্কটা অঙ্কটা ভালো ছিল। অঙ্কটা অনেকটা সহজ সোজা এবং লাগতেছে এখানকার, স্যার, হ্যাঁ একটু বলেন, জোরে বলেন। অনেকটা সোজা। স্যার আমাদের একটু প্র্যাকটিসের অভাব আছে স্যার। এক্স্যাক্টলি। আপনাদের প্র্যাকটিসের অভাব কি? আপনাদের প্র্যাকটিস জিরো। আপনারা তো আজকের ক্লাসের আগে জানতেনই না যে এই ধরনের অঙ্ক এক্সিস্ট করে, তাই না? সো জি স্যার। আপনারা বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার কি ছিল জানেন? এই ক্লাস লেকচারে আমি প্রথম বুঝতাম না মানে কি, একদমই বুঝতাম না, স্যার আমরা স্যার একদমই বুঝতাম না। সো আমি করতাম কি, আমি জেনারেলি সবসময় ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসতাম। মানে আমার জন্য সবসময় ফার্স্ট বেঞ্চে সিট রিজার্ভ করা থাকতো। আমি ক্লাসে সবসময় 4 বছরই সিআর ছিলাম আমি, এবং সবসময় আমি ফার্স্ট বেঞ্চের একটা নির্দিষ্ট জায়গায় বসতাম। ওই জায়গাটা আমার জন্য রিজার্ভ করা থাকতো, কেউ বসতো না আমার জায়গায়। তো আমি এই 3-4টা ক্লাস করার পরে দেখছি যে এই জিনিস আসলে আমাকে দিয়ে হবে না। মানে সত্যি কথা বলতে এই কোর্স আমাকে দিয়ে হবে না, আমি কিচ্ছু পারবো না। পরে আমি 3 ক্লাসের পরে আমি ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসা শুরু করছি। আমি পুরোটা ক্লাসই বন্ধুদের সঙ্গে গল্প করতাম। তখন তো আর ফোন ছিল না, স্মার্টফোন ছিল না এরকম। তখন গল্প করতাম শুধু বসে বসে। একদিন টিচার নোটিস করছে আমাকে যে আমি পিছনের বেঞ্চে বসে শুধু গল্প করি। তারপর আমাকে দাঁড়া করে বলছে যে তুমি আর যাই করো নাই করো, এই কোর্সে তুমি পাস করতে পারবে না, এই কোর্সে তুমি পাস করতে পারবে না। তবে এই কথাটা বলার পর আমার খুব গায়ে লাগছে যে মানে এমন কি, কোথাকার কি কোর্স যে আমি পাসই করতে পারবো না। পরে আমি তারপরে সামনের সিটে বসি না, আমি স্যারের ক্লাসে ঠিক মতো পার্টিসিপেটও করিনি কখনো, গল্পই করছি আমি পুরো সেমিস্টার। কিন্তু আমি পিএল আমাদের পিএল ছিল আর কি, আপনাদের পিএল নাই ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে পিএল ছিল। মানে পরীক্ষার আগে আমরা 15 দিনের একটা ছুটি পাইতাম শুধুমাত্র পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। ওই পিএল এ ভালো করে প্র্যাকটিস করছে, পরে আমি এই কোর্সটাতে আমাদের ব্যাচ থেকে মনে হয় আমি একমাত্র এ প্লাস পেয়েছিলাম, শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। ওই স্যারের কোর্স থেকে আমি কিচ্ছু শিখি নাই, সত্যি কথা বলতে, টু বি অনেস্ট। ওই স্যারের কোর্সতে মানে ওই স্যার অ্যারোগেন্ট ছিল একটু বেশি, মানে সবসময় সবাইকে একটু অপমান করে কথা বলতো। তো ওই জন্য আমার খুব গায়ে লাগছিল। আমি শুধুমাত্র নিজে নিজে প্র্যাকটিস করছি দেখে আমি কোর্সে শেষ পর্যন্ত এ প্লাস পাইছি। পরে আমি বুঝতে পারছি কোর্সটা আসলে সহজ, কিন্তু প্রথম যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই আপনাদের কোনো, আমারও ব্যাকগ্রাউন্ড ছিল না, এই জন্য আমার কাছে অ্যাপারেন্টলি অনেক কঠিন মনে হতো কোর্সটাকে। কিন্তু পরে আমি যখন প্র্যাকটিস করা শুরু করলাম তখন আমি বুঝলাম যে এটা জাস্ট সিগন্যাল প্রসেসিং। আমরা দৈনন্দিন জীবনে যে সিগন্যাল প্রসেস করতেছি, কম্পিউটার, মোবাইল, যত ডিভাইস আছে, আমরা যে সিগন্যাল প্রসেস করতেছি, বেসিক্যালি প্রত্যেকটা মেশিনই তো এই ধরনের অপারেশনই করতেছে। আমরা একটা ইম্পালস দিতেছি, ওই ইম্পালস বরাবরও একটা ডিজিটাল সিগন্যাল ক্যালকুলেট করতেছে। এটা নিশ্চয়ই এত বেশি কঠিন হবে না, এত কঠিন হলে তো আমরা বানাইতে পারতাম না জিনিসটা। তো আপনারা সবসময় এইভাবে চিন্তা করবেন যে কোনো কিছু যখন আপনি বুঝতেছেন না বা পারতেছেন না, এটার মানে হলে কি জাস্ট সিম্পলি আপনার প্র্যাকটিসের অভাব। সাবজেক্টটা কখনোই কোনো সাবজেক্ট এত কঠিন হতে পারে না যে আপনারা ইউনিভার্সিটির দোরগোড়ায় আসছেন কিন্তু ওই কোর্স আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, এমন কোনো কঠিন সাবজেক্ট নাই। পুরো ইউনিভার্সিটি লাইফে এমন কোনো কঠিন সাবজেক্ট নেই যে আপনি প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট হবে না। সো আপনারা অবশ্যই ইউটিউবে অনেক বেশি বেশি ভিডিও দেখবেন এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো আমার মনে হয় এট দ্য এন্ড আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। আমি যে ভুলটা করছি যে মানে প্রথম থেকে মানে সরে আসছি কোর্সটা থেকে, আপনারা এই কাজটা করবেন না। এই কাজটা করলে যেটা দেখা যাবে যে আপনাদের ফান্ডামেন্টাল নলেজ বিল্ড আপ করবে না। ঠিক আছে, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার।
আচ্ছা, সো কোশ্চেন যদি না থাকে আমরা আজকে ফাইনালি শুধুমাত্র আরেকটা প্রপার্টি দেখব। এই প্রপার্টিটা আপনি নেসো একাডেমির ভিডিওতে এটার অঙ্ক পাবেন। সো স্যার আমি আজকে এটা আরো করাবেন স্যার। স্যার এই আজকে এই ফাইনাল পর্যন্ত ফাইনাল স্যার। এটা করেই শেষ। স্যার এটা আমাদের এটা আজকে টানা 3টা ক্লাস স্যার। আপনাদের তো এখনো 1 ঘন্টাও হয়নি, মানে এটা না দেখলে আমার মনে হবে যে আমি এটা চিটিং করতেছি। ঠিক আছে, আমি জাস্ট প্রপার্টিটা এক্সপ্লেন করে আমি রেখে দিব, আর বেশি কিছু দেখাবো না। এটা হলে কি ঠিক আগেরটাই, জাস্ট আমরা কি দেখবো, আমরা হলে কি এখন ডেল্টা ফাংশনের ডেরিভেটিভটা দেখবো। মানে আপনি যদি ফার্স্ট ডিফারেনশিয়াল যদি করেন, তো ফার্স্ট ডেরিভেটিভটা যদি নেন, একবার ডিফারেনশিয়াল যদি করেন, তাহলে ওটার ফলাফলটা কিরকম হবে ওটা আমরা দেখবো। এটা খুবই সহজ, যে আপনি টি1 থেকে টি2 এর মধ্যে যদি আপনার টি নটটা যদি থাকে ডেল্টা ফাংশনটার, আপনি যদি ডেল্টা ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে কোনো একটা ফাংশনকে গুণ করেন, তাহলে জাস্ট ওই ফাংশনটার আগে আমরা একটা মাইনাস পোলারিটি দিয়ে ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে যদি টি নটটার ভ্যালু দিয়ে দিই, তাহলেই আমি পুরোটার রেজাল্ট পেয়ে যাব। তার মানে আপনার ফার্স্টে কি চেক করতে হবে? ফার্স্টে আপনার চেক করতে হবে যে এই টি নটটা কি আমার রেঞ্জের মধ্যে আছে নাকি, এই টি নটটা কি টি1 আর টি2-র ভিতরে আছে নাকি। ফার্স্ট যদি টি1 আর টি2-র ভিতরে যদি থাকে, তাহলে আমাদের নেক্সট কাজটা কি হবে কেউ বলেন তো? আমাদের নেক্সট কাজটা কি হবে? টি নটের ভ্যালু নির্ণয় করা, টি নটের তারপরে ভ্যালু আমরা সেটা নির্ণয় করলাম, টি নটের ভ্যালু ফার্স্টে নির্ণয় করলাম, নির্ণয় করে আমরা দেখলাম এটা রেঞ্জের ভিতরে আছে নাকি। 2 তারপরে নম্বর হচ্ছে কাজ। 4 নম্বর টি পরে 3 নটটাকে নম্বর হচ্ছে টি দ্বারা রিপ্লেস করতে হবে। কি কি টি দ্বারা রিপ্লেস করবেন আপনি? একটু So, চিন্তা করে যেটা দেখেন কি না দেখেন, আপনার কিন্তু এখানে এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ, কিন্তু এটা এক্স এর ফার্স্ট ডেরিভেটিভের ভিতরে টি নট বসানো। তার মানে আমার তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো কি এক্স টি, যেটা যেই ফাংশনটা দেওয়া আছে সেটার ফার্স্ট ডেরিভেটিভটা আপনাকে বের করতে হবে। মানে আপনার যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। এক্স স্কোয়ারের ফার্স্ট ডেরিভেটিভ কি? 2x 2x, এক্স্যাক্টলি, এক্স স্কোয়ারের ফার্স্ট ডেরিভেটিভ 2x। তার মানে আপনার এখানে ফাংশনটা যদি থাকে এক্স স্কোয়ার, তাহলে আপনি এখানে 2x টা বের করবেন আগে, তারপরে ওটার ভিতরে টি নটটা বসাবেন। সো যেটা তারপর ওখান ফার্স্ট থেকে স্কয়ার ডেরিভেটিভ করতে হবে। সেটা কি নেগেটিভ হবে? সেটা নেগেটিভ হবে। এটার আগে একটা বাই ডিফল্ট সূত্র অনুযায়ী এখানে একটা নেগেটিভ হবে। ওকে, আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন যদি রেঞ্জের ভিতরে থাকে, ফার্স্ট ডেরিভেটিভ বের করে ওটার ভিতরে যে টিটা আছে ওই টিটাকে টি নট দিয়ে রিপ্লেস করে দিবেন। ক্লিয়ার? তাহলে এটার একটা উদাহরণ দেখবো, এটার উদাহরণ দেখি এই জিনিসটা শেষ। ও না সরি, এই উদাহরণটা আমি আজকে আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ না। তাহলে এই জিনিসটা আমি আপনাদেরকে পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে? যদি সেকেন্ড ডেরিভেটিভ থাকে তাহলে কি করতে হবে। আশা করি আপনাদের ক্লাসে আজকে তেমন কোনো কোশ্চেন নেই। কোনো কোশ্চেন যদি থাকে আপনারা এখন করেন, আর যদি পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে যদি কোনো কোশ্চেন হয়, অবশ্যই আপনারা গুগল ক্লাসরুমে আমাকে জানাবেন, যেহেতু আপনাদের নেক্সট স্যার ক্লাসে আমার ক্লাস টেস্ট। স্যার আমি একটা বিষয় আছে আপনার সাথে শেয়ার করতে চাই। বলেন। স্যার আপনি আমাদের যে ক্লাস চলাকালীন সময় যেভাবে স্যার এই যে পেন দিয়ে ইউজ করতেছেন না স্যার, হ্যাঁ। যেটা আমাদের আমাদের বুঝতে একটু স্যার কষ্টকর হয়ে যায়। আচ্ছা, কি করলে ভালো স্যার হয়? আমাদের মানে পূর্বের যে ক্লাসের স্যার রাতিল স্যার যেটা আমাদের যেভাবে করায়, হ্যাঁ, উনি যেভাবে নোটের মাধ্যমে বুঝে ওঠেন লেখাটা এবং মানে গ্রাফিক্যাল জিনিসগুলো আমরা সহজেই বুঝতে পারি, যেটা মানে আপনার ক্লাসে একটু আগে থেকেই সমস্যা হয় লিখে নিয়ে বুঝতে। আসে, মানে আগে থেকেই লিখে নিয়ে আসে উনি? না 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 স্যার, আগে থেকে লেখেন, আপনি ক্লাসটা লিখলেন যেভাবে লিখতেছেন উনিও ওইভাবেই লেখে, কিন্তু উনি নোট ইউজ করেন। নোট ইউজ করে মানে আমি ঠিক বুঝলাম না, কি নোট ইউজ করেন? আমিও স্যার অ্যাকচুয়ালি স্যার স্যার মেবি কোনো আইপ্যাড বা কোনো প্যাড ইউজ করে, যার ও জন্য আচ্ছা, স্যার আমি হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আমি ওই ওইটাতে ডিভাইসটা অর্ডার করছি। ওই ডিভাইসটা, আমার তো কোনো ট্যাবলেট নেই, আমি একটা অর্ডার করছি। আপনারা গ্রাফিক্যাল প্যাডের নাম শুনছেন নাকি আমি জানি না, ওয়াকমের। ওটা হলে কি আপনার যারা ড্রয়িং করে আর কি, ওদের জন্য, মানে কম্পিউটারে যারা ড্রয়িং করে ওদের জন্য। আমি ওরকম একটা প্যাড অর্ডার করছি, কিন্তু ওরা বলতেছে চায়নার থেকে শিপমেন্ট আসতেছে না। তো আমি এটার মাঝখানে একটা জিনিস করছি, যে আমার একটা মোবাইল আছে বাসায়, আমি যে মোবাইলটা ইউজ করি না, আমি মোবাইলটাকে ওয়েবক্যাম বানিয়েছি। সো আমি একটু বাসায় প্র্যাকটিস করতেছি, ওয়েবক্যামটাকে খাতার উপরে ধরে খাতার মধ্যে এঁকে আপনাদেরকে বোঝানো যায় নাকি। আমার মনে হয় ওইটা আপনাদের জন্য একটু বেশি সহজ হবে, তাই না? জি যে স্যার, আমি যদি কোনো খাতা বা হোয়াইট বোর্ডের উপরে যদি একটা ক্যামেরা ধরে ওইখানে যদি এঁকে এঁকে বুঝাই, আমার মনে হয় ওইটা একটু বেশি সহজ হবে আপনাদের জন্য। জি স্যার, যেভাবে আপনি বলতেছেন এটা একটু স্যার আসলে ডিফিকাল্ট হয়ে যায় স্যার হ্যাঁ বুঝা হ্যাঁ, আমি অনেক বুঝতে সময়। পারছি, আমি কোন বুঝতে পয়েন্ট আমিও কোন জানি পয়েন্ট এটা ডিফিকাল্ট। আমি ওটা অর্ডার করছি ডিভাইসটা, কিন্তু ওরা আমাকে শিপমেন্টটা দিতেই পারতেছে না। ওরা বলতেছে যে আমার কাস্টমসে আটকাই দিছে, চায়নার থেকে অর্ডার করছে। তা আমি দেখি, আমি ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে একটা ওয়েবক্যাম দিয়ে খাতা বা হোয়াইট বোর্ডের মধ্যে বোঝানোর চেষ্টা করব। আমি নেক্সট ক্লাসে ওটা ইমপ্লিমেন্ট করব।
জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, আর আপনাদের ক্লাস টেস্টের সিলেবাস হলো কি আজকের এই পর্যন্ত, এটার মধ্যে ফার্স্ট ডেরিভেটিভ এটা থাকবে না। আমরা যে ফার্স্ট ডেরিভেটিভ এটা দেখলাম এটা থাকবে না। এর আগ পর্যন্ত যেটা এই যে এই পর্যন্ত আমরা যে অঙ্ক করলাম, মানে ডেল্টা ফাংশনের যে 3টা অপারেশন আছে, স্কেলিং, শিফটিং, স্যাম্পলিং, এই পর্যন্ত হলে কি আপনাদের ফার্স্ট কুইজের সিলেবাস। স্যার এই ম্যাথটা পর্যন্ত, যে ম্যাথটা আমরা করলাম, যেটা স্ক্রিনে এখন আছে, হ্যাঁ, এই ম্যাথ পর্যন্ত। এই ম্যাথ পর্যন্ত। হ্যাঁ, তো আপনারা স্যার পরবর্তীতে কুইজে কি টাইপের কোশ্চেন থাকবে? ফার্স্ট কুইজে আমি চেষ্টা করব আপনাদেরকে গুগল ফর্মসে দেওয়ার। গুগল ফর্মসে আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিয়ে দিব, এটা আইদার আপনাকে খাতার মধ্যে কিছু একটা করে এটা ছবি তুলে আপলোড করতে হবে, এটা একটা হইতে পারে, অথবা আপনাকে গুগল ফর্মস ফিল আপ করে দিতে হবে। মানে আমার কোশ্চেনটা গুগল ফর্মসের মধ্যে থাকবে, আইদার আপনাদেরকে উত্তরটাও গুগল ফর্মসে দিতে হবে, অথবা আপনার খাতার মধ্যে লিখে ছবি তুলে পোস্ট করতে হবে। ওকে স্যার। এই দুইটার যে কোনো একটা, কোশ্চেনগুলো আমি কি স্যার শিওর না। এমসিকিউ টাইপ হবে নাকি হচ্ছে এমসিকিউ ডেসক্রিপটিভ? টাইপ হবে না, ডেসক্রিপটিভ হবে এবং আপনার অঙ্ক থাকবে। ওকে স্যার। তাহলে স্যার খাতার মধ্যে খাতায় লিখতে হবে। মোস্ট লাইকলি খাতায় লিখতে হবে, কারণ গুগল ফর্মসে এত কত কিছু করা মিনিট সম্ভব সময় না। দেওয়া হবে স্যার? 1 ঘন্টা। 1 ঘন্টা কুইজের জন্য অনেক বড় সময়, কারণ আপনাদের তো জেনারেলি নেটওয়ার্ক কুইজে সমস্যা তো 40 স্যার মিনিট। অনেকে। আপনাদের যদি কারো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যদি কারো এক্সট্রিমলি নেটওয়ার্কের সমস্যা হয় আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের যদি এরপরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই ক্লাসরুমে পোস্ট করবেন ডিসকাশনে। ঠিক আছে, আমাদের পরীক্ষাটা 21 তারিখে হচ্ছে না? 21 তারিখে হচ্ছে। জি, আপনাদের ক্লাসের যে প্রথম 1 আওয়ার আমরা পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার পরে আমরা অল্প কিছু সময়ের জন্য ক্লাসরুমে ফেরত আসবো, মানে জুমে ফেরত আসবো। ওখানে কারো যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো কনসার্ন যদি থাকে আপনারা সেখানে বলবেন, ওখান থেকে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিব। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আপনারা এখন চাইলে মিটিং লিভ করতে পারেন।